অনুগল্প অবহেলার বকুলমালা। লেখিকা শ্রীমতী প্রজ্ঞা মঞ্জরি। কাঁপা কাঁপা হাতে ডিভোর্স পেপারে সই করে দিল নন্দা। পাশেই নন্দার এক্স হাজবেন্ড অনুভব দাঁড়িয়ে। নন্দা সই করে দিয়েছে দেখে হয়তো ভীষণ শান্তি পেল অনুভব। তবে নন্দার মুখের অভিব্যক্তিকেও বুঝতে পারল না। একটা কাগজে পেনের ঘষায় করা সাইনটা আলাদা করে দিল দুটো মানুষের পথ। অনুভব বেশ ক্যালকুলেটিভ পারসন। মিউচুয়াল ডিভোর্সের আয়োজন করেছে সে, না হলে হাজারবার এই কোর্টের ঝামেলা পোহাতে হতো, বেশ বেগ পেতে হতো তার। একটা বেসরকারি ব্যাংকের সিনিয়র অফিসার অনুভব। এই জন্যই বোধহয় লাভ ক্ষতির হিসাবটা সে ভালোই বোঝে। প্রতি মাসে অ্যালিমনি পেয়ে যাবে তুমি, তোমার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। অনুভবের কথায় নন্দা একবার নজর ফেরালো অনুভবের দিকে। এই মানুষটার সাথে 3টে বছর সংসার করেছে সে, ভালোবেসেছে নিজের সবটুকু দিয়ে। নিজের পছন্দের তোয়াক্কা না করে অনুভবের পছন্দকে প্রায়োরিটির শীর্ষে স্থান দিয়েছে সবসময়। কিন্তু এ তো কিছু করেও বোধহয় মনটা ছুঁতে পারল না নন্দার। আক্ষেপ হতে লাগলো খুব। মনের ভেতরটা খুবলে খাচ্ছে অপূর্ণতার পরাজয়ের গ্লানি। আমার কোনো টাকার দরকার নেই অনুভব। তা বললে হয় না। ডিভোর্সের পর অ্যালিমনি দেওয়া মাস্ট। পরে তো আর বলতে পারবে না যে আমি তোমায় ঠকিয়েছি। এ পর্যায়ে নন্দা ঠোঁটে তাচ্ছিল্য ভরা হাসি ফুটল। তুমি আমায় ঠকাওনি অনুভব? বুকে হাত রেখে বলো দেখি, তুমি অনুভব বসু কি তোমার সদ্য প্রাক্তন স্ত্রী নন্দা বসুকে ঠকাওনি? অনুভব শঙ্কিত নয়নে নন্দার দিকে তাকালো। হয়তো কিছুটা ভয় কাজ করছে তার ভেতরে। আমি তোমায় ঠকাইনি নন্দা। তুমি নিজের ইচ্ছায় আমি তোমায় ডিভোর্স দিয়েছি অনুভব বসু। এটা মিউচুয়াল ডিভোর্স নন্দা। হ্যাঁ, মিউচুয়াল, যেখানে আমার হয়ে মতামতটা তুমিই দিয়ে দিলে। 3 বছরের বৈবাহিক সম্পর্কে ইতি টানলে। তুমি আমায় জিজ্ঞেস করেছিল অনুভব যে আমি কি চাই? তুমি শুধু বললে তোমার আর আমার মেন্টালিটি ম্যাচ করে না, আমাদের বেড়ে ওঠার ধরন, আমাদের চিন্তাভাবনা সব আলাদা। আমি ছোট শহরে বড় হয়েছি আর তুমি এই বিলাসবহুল চাকচিক্যময় শহরে। আমি তোমার নিকট হঠাৎ করে এতটাই অযোগ্য হয়ে পড়লাম যে একদিনে একটা ছোট্ট খাবার টেবিলের বৈঠকেই তুমি আমায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলে। দেখো নন্দা, একটা কথা আমি আগেও বলেছি, এখনও বলছি, আমি কখনোই তোমাকে ভালোবাসিনি। তোমার প্রতি আমার দায়বোধ থেকে যতটুকু করা সম্ভব আমি করেছি, কিন্তু এর থেকে বেশি আমার থেকে এক্সপেক্ট করিও না, এমন কথাও বলে দিয়েছিলাম। এখন এসব মিনিংলেস কথা বলে সময় নষ্ট করো না। বিরক্তির সহিত কথাগুলো বলে ফ্ল্যাটের মেন দরজা খুলে বেরিয়ে যায় অনুভব। নন্দা চুপ করে গেল। স্থির দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকলো মেঝের দিকে। অতঃপর হেঁটে চলে গেল নিজের রুমে। গত 13 দিন ধরে অনুভব আর নন্দা আলাদা থাকছে। নন্দার রুমে ঢুকে ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে পরখ করল। কলেজের সেই সুন্দরী নন্দা, বাবা মার সেই আদুরে কন্যা, যাকে ভালোবেসে বাবা অলকনন্দা বলে ডাকত, সেই অনুভবের সংসারে এসে নিজের সমস্ত পরিচয় আর অস্তিত্ব ভুলে অনুভব বসুর স্ত্রী হয়ে উঠেছিল কেবল। নন্দা হাতে থেকে সমস্ত চুড়ি, শাখা, পলা, শাশুড়ির দেওয়া মোটা স্বর্ণের বালা সব একে একে খুলে রাখল। গলার মঙ্গলসূত্রটা, যেটা অনুভব তাদের দ্বিতীয় বিবাহ বার্ষিকীতে উপহার দিয়েছিল এবং নন্দা যা গত 1 বছরে একবারও গলা থেকে খোলেনি, সেটাও খুলে রেখে দিল। ওয়াশরুমের শাওয়ারের নিচে দাঁড়াতেই সিঁথির সিঁদুরটুকুও ধুয়ে চলে গেল। নন্দা কাঁদছে না, কান্না পাচ্ছে না তার। কিছুক্ষণ বাদে ওয়াশরুম থেকে বেরিয়ে আলমারি খুলে একটা তাঁতের 3 পিস পরল নন্দা। ফর্সা শরীরে মেরুন রঙের ড্রেসটা তাকে মানিয়েছে বেশ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অবিবাহিতা
নারীর ন্যায় সাজিয়ে তুলল সে। চোখে কাজল, কপালে ছোট কালো টিপ, ঠোঁটে নিউড শেডের লিপস্টিক। নিজের প্রয়োজনীয় সব কাগজপত্র আর কাপড় লাগেজে গুছিয়ে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল নন্দা। ঘরের আনাচে কানাচে অনুভব আর নন্দার যত একসাথে ছবি ছিল সেগুলো একে একে করে ফটোফ্রেম থেকে বের করে নিজের কাঁধে ঝুলিয়ে রাখা ব্যাগটায় ভরে নিল সে। অতঃপর একটা নীল রাঙা গিফট র্যাপ মোড়ানো ছোট বক্স ডাইনিংয়ের ওপরে রেখে নন্দা বেরিয়ে গেল অনুভবের ফ্ল্যাট থেকে। নিজের বাবার বাড়ি নরসিংহদী যাওয়ার ট্রেনের টিকিট কেটে প্ল্যাটফর্মে বসে অপেক্ষা করতে লাগলো নন্দা। হুট করে চোখে পড়ল এক নবদম্পতির দিকে। মেয়েটার হাতে গাঢ় লাল মেহেন্দির রং, কপালে মোটা করে পরা সিঁদুর আর বেশভূষা দেখে নন্দা ধরেই নিল তাদের নতুনই বিয়ে হয়েছে। ছেলেটা মেয়েকে কানে কানে কিছু একটা বলছে আর মেয়েটা তা শুনে খিলখিলিয়ে হাসছে। নন্দার মনে পড়ল ৩ বছর আগের কথা, যখন নন্দা আর অনুভবের পারিবারিকভাবে বিয়ে হয়েছিল। অনুভব বরাবরই চুপচাপ আর গোছালো। নন্দার সাথে বিয়ের পর নন্দাকে নিয়ে ঢাকায় চলে আসে অনুভব। নিজের কেনা ফ্ল্যাটে ওঠে নন্দাকে নিয়ে। শুরুতে নন্দা হিমশিম খেত, সংসারে এত কাজ গুছিয়ে উঠতে পারত না। আস্তে আস্তে সবটা শিখে নেয় নন্দা। তবে এসবে অনুভবের থেকে নন্দা কোনো প্রশংসা বা নিন্দা কোনোটাই পায়নি। অনুভবের এমন ঠান্ডা আচরণে নন্দার শুরুতে খারাপ লাগলেও নিজেকে বুঝায় যে অনুভব ইন্ট্রোভার্ট টাইপের মানুষ। প্রশংসা হোক বা নিন্দা, যে কোনোটাই মুখ ফুটে বলবে না। নন্দা এমন নীরব অনুভবে অভ্যস্ত হয়ে উঠেছিল। তবে নন্দার ভুল ভাঙে আজ থেকে ঠিক ৯ দিন আগে, যখন সে দেখতে পায় অনুভবের ফোনে ওয়াইফি লিখে সেভ করা নাম্বারটা তার নয়, অন্য কারোর। বিয়ে ৩ বছর পরে অনুভবের এমন শীতল আচরণ, স্ত্রীর রূপে একটু তারিফ বা তার রান্নার তারিফ না করা, কোথাও ঘুরতে নিয়ে না যাওয়া, সবটাই মানে স্পষ্ট হতে থাকে নন্দার কাছে। নন্দা সেদিন অনেক কেঁদেছিল। অনুভব নন্দাকে বলেছিল তার অফিসে জরুরি কাজ আছে, আজ ফিরতে পারবে না। নন্দা বুঝে নিয়েছিল অনুভব তার প্রিয় নারীর সাথে সে সময় এক মধুময় রজনী কাটাতে ব্যস্ত ছিল। যখন নন্দা পাগলের মতো কেঁদে নিজের ঘরের বালিশ ভিজিয়েছে। পরদিন নন্দা কিছু বলার আগে অনুভব ডিভোর্সের কথা বলে দেয়। নন্দার আর বুঝতে বাকি রয় না যে অনুভবের পত্নী হিসেবে তার সময়টা ফুরিয়ে এসেছে। সে শীঘ্রই অনুভবের প্রাক্তন স্ত্রীর ট্যাগ পাবে। নন্দা সেদিন নির্বিকার ছিল, অনুভবকে একটা কথাও বলেনি। নন্দা ভেবেছিল রাগ করে ঘর আলাদা করে দেওয়ায় হয়তো অনুভব তাকে মানাতে আসবে, আহ্লাদি কণ্ঠে নন্দাকে ভালোবাসার দুটো কথা বলবে। কিন্তু অনুভব তা করল না। সে নন্দার দিকে ফিরেও দেখল না। সারা রাত কেঁদে ভঙ্গুর বিধ্বস্ত চেহারা নিয়ে সামনে বসে থাকা তার বিবাহিত স্ত্রীর দিকে নজরও দিল না অনুভব। নন্দা সেদিন অনুভবকে ফলো করে অনুভবের সুখের সংসারের দেখা পায়, যেখানে আছে মোহিনী নামক অতি সুন্দরী এক রমণী। মোহিনীর পরনে মেটারনিটি ড্রেস আর উঁচু পেটটা দেখে নন্দার বুঝতে অসুবিধা হয় না মোহিনী অন্তঃসত্ত্বা। অনুভবের আদর যত্ন কেমন হয় তা দেখার লোভ আর দমাতে পারে না নন্দা। জানলা দিয়ে উঁকি দিয়ে ঘরের ভেতরে তাকায় সে। ঘরে ভেতরে এক কেয়ারিং হাজবেন্ড, যে তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিজে হাতে ফল কেটে খাইয়ে দিচ্ছিল। মোহিনী বারবার মাথা ঝাঁকিয়ে খাবো না বললে অনুভব মোহিনীকে পরম উষ্ণতায় জড়িয়ে কপালে চুমু খেয়েছিল গভীরভাবে। মোহিনীও স্বামীর আহ্লাদি বউয়ের ন্যায় মিশেছিল অনুভবের শক্ত পোক্ত বুকের সাথে। অথচ নন্দা কখনো এভাবে অনুভবের কেয়ার ভালোবাসা পায়নি। বিয়ের পর অনেকবার নন্দার জ্বর হয়েছে, তখন অনুভব মেডিসিন আর জলপট্টি দিয়ে দিয়েছে, কিন্তু কখনো ভালোবেসে নন্দার কপালে চুমু খেয়ে বলেনি দ্রুত সুস্থ হয়ে ওঠো।
নন্দা আর ওখানে দাঁড়িয়ে থাকতে পারেনি। সারা রাস্তা চোখে জল ফেলতে ফেলতে এসেছিল মেয়েটা। নিজের প্রাণপ্রিয় স্বামী অন্য কাউকে ভালোবেসেছে, অন্য কারোর সন্তানের পিতা হচ্ছে, তা দেখে বক্ষ পিঞ্জরের ভেতরের পাখিটা ক্ষতবিক্ষত হয়ে একটু বাঁচার আকুতি নিয়ে ডানা ঝাপটেছিল। আচানক ট্রেন আসার শব্দে ধ্যান ভেঙে গেল নন্দার। নিজের করুণ ভাগ্যের ওপর তাচ্ছিল্য ভরা হাসি দিয়ে ট্রেনে উঠে যায় সে। অনুভব বাড়ি ফিরে ফ্ল্যাটের দরজা লক পেয়ে চাবি দিয়ে দরজা খুলে ভেতরে ঢোকে। ঘরের সব আলো বন্ধ, অন্ধকার হয়ে আছে পুরো ঘর। সন্ধ্যাবেলা নন্দা কখনোই ঘর অন্ধকার করে রাখে না। অনুভবের সন্দেহ হয়। সে ঘরের আলো জ্বালিয়ে নন্দাকে কয়েকবার ডাকে। সাড়া শব্দ না পেলে নন্দার রুমে নক করলে ভেতর থেকেও রেসপন্স আসে না। অনুভব এবার দরজাটা খোলে। ভেতরে নন্দা নেই। নন্দার টিকিটাও দেখতে পেল না সে। অনুভব ডাইনিংয়ে এলে নন্দার রেখে যাওয়া সেই ছোট্ট বক্সটা দেখে। র্যাপিংটা খুললে একটা চিঠি পায় অনুভব। প্রিয় অনুভব, আমি জানি তুমি আমায় ভালোবাসো না, কখনোই হয়তো ভালোবাসোনি, তবে আমি তোমায় ভীষণ ভালোবেসেছি সেই বিয়ের দিন থেকে। এই 3 বছরে আমি প্রতি মুহূর্তে চেষ্টা করেছি তোমার মন জয় করার, তোমাকে নিজের ভালোবাসা সিক্ত করার। চেয়েছি ভালোবাসা নামে এক অদৃশ্য শিকলে তোমায় নিজের সাথে বেঁধে রাখার। তবে আমি নিজের অজান্তেই ব্যর্থ হয়েছি। আমি পারিনি তোমায় নিজের করতে। এক ছাদের তলায় এক বিছানায় থেকেও যোজন দূরত্ব ছিল দুজনের মাঝে। আর সেই দূরত্বের নাম মোহিনী, যে তোমার আরেক স্ত্রী। এক স্ত্রী থাকতে আরেকজন স্ত্রী বৈধ কিনা আমার জানা নেই, তবে তাকে তুমি ভালোবেসেছ, নিজের অর্ধাঙ্গিনী করেছ, আর আমায় দেখেছ কেবল দায়িত্ব হিসেবে। আমি যদি প্রশ্ন করি আমায় কেন ঠকালে, তবে তার উত্তর কী দেবে অনুভব? তোমায় আমি কখনোই ভালোবাসিনি নন্দা। এমন উত্তর দেবে, তবে থাক। এমন হৃদয়কে খান খান করা উত্তর আমার চাই না। তুমি যেদিন বলেছিলে তোমার সবুজ রং পছন্দের, সেদিন থেকে আমারও পছন্দের রং ছিল সবুজ। তোমার পছন্দের ফুল টিউলিপ জানার পর আমারও পছন্দের ফুল হয়ে উঠল টিউলিপ। এমন তোমার শত শত পছন্দের জিনিসকে নিজের পছন্দে রূপান্তরিত করেছিলাম। তোমার পছন্দের সকল কিছু আপন করে নিজের পছন্দ বিসর্জন করলাম, কিন্তু তোমার পছন্দের তালিকার শেষ নামটাও আমার হলো না। এই বক্সে একটা প্রেগন্যান্সি কিট পাবে, ওটা আমার। তোমার আর মোহিনীর সংসারের খণ্ডচিত্র দেখে আসার পরদিনই জানতে পারি আমি মা হব, কিন্তু ততক্ষণে তুমি আমায় ডিভোর্সের কথা বলে দিয়েছ। তোমায় আমি অভিশাপ দেব না অনুভব, কারণ তোমায় আমি ভালোবাসি, খুব করে ভালোবাসি, কিন্তু তুমি বাসলে না। নিজের স্ত্রীকে ভালোবাসলে না অনুভব, আমায় তুমি ত্যায্য করে দিলে অনুভব। তবে তোমার কাছে আমি কৃতজ্ঞ, তুমি আমায় আমার সন্তানকে দিয়েছ। ভয় নেই, আমি ওর অধিকার বা সন্তানের দাবি নিয়ে কখনো আসবো না তোমার কাছে। বিধাতা না করুক তোমাদের ঘরেও যদি এক নন্দা আসে, আর তার জীবনেও একজন অনুভব আসে। আমি তোমার কাছে একটা সুখের ঘর চেয়েছিলাম অনুভব, কিন্তু তুমি আমায় দিলে পোড়া ঘর। এখন আমি হলাম ঘর পোড়া গরু। আমি চলে যাচ্ছি অনুভব, ভালো থেকো, খুব ভালো থেকো। আর কখনো অনুভবের জীবনে নন্দা আসবে না, নিজের মুখটা আর কখনো দেখাবো না তোমায়। ইতি, তোমার অপ্রিয় নন্দা। চিঠিটা পড়ে অনুভব তড়িঘড়ি করে বক্সে হাত দেয়। সেখানে একটা প্রেগন্যান্সি কিট, লাল দুটো দাগ, সেটা স্পষ্ট। সাথে কিছু রিপোর্টও আছে। সেখানে লেখা আছে নন্দা সন্তান সম্ভবা। অনুভব মাথা নুইয়ে পাশের চেয়ারে বসে পড়ে। এক হাতে নন্দার প্রেগন্যান্সি রিপোর্ট, অপর হাতে প্রেগন্যান্সি কিট। অনুভব পকেট থেকে ফোন বের করে কল করে নন্দাকে। হাতের মুঠোয় ফোনটা বেজে উঠতে ফোনের দিকে তাকায় নন্দা। অনুভবের কল থেকে কেটে দেয় সে, অতঃপর নম্বরটা ব্লক করে দেয়। অনুভব বারবার কল করেও পায় না নন্দাকে। দৌড়ে বের হয় ফ্ল্যাট থেকে, বাইক স্টার্ট দিয়ে চলে যায় স্টেশনে। তার ধারণা নন্দা
নরসিংহদী তার বাবার বাড়িতেই যাবে। টিকিট কাউন্টারে গিয়ে নরসিংহদীর ট্রেন সম্পর্কে জিজ্ঞেস করলে তারা জানায় ট্রেন 10 মিনিট আগে ছেড়ে গেছে। ট্রেনে নন্দা নামে কেউ আছে কিনা জানতে চাইলে তারা জানান ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টে নন্দা বসু নামে একজন আছেন। অনুভব পরের ট্রেন ধরে নরসিংহদী যাবে বলে ঠিক করে। নন্দার সাথে কথা বলা তার প্রয়োজন। নন্দা তার বাচ্চার মা হতে চলেছে, তাকে দেখে রাখা অনুভবের দায়িত্ব। সেদিনের পর আর দেখা হয়নি অনুভব আর নন্দার। না, হয়নি। অভিমানী নন্দা সেই দিনের পর আর কাউকেই দেখা দেয়নি। দাউ দাউ করে ট্রেনের গায়ে জ্বলতে থাকা অগ্নিকুণ্ডে নন্দার কোমল শরীরটা, সাথে তার গর্ভে থাকা 2.5 মাসের ভ্রূণটাও ছাই হয়ে যায়। অনুভব নন্দার মুখটা শেষবারের মতো দেখতে পায়নি। নিজের অনাগত সন্তানের অস্তিত্ব অনুভব করার আগেই অনুভবের ঔরসজাত ভ্রূণ তার মায়ের সাথে পুড়ে নিঃশেষ হয়ে গেছে। ক্ষমা চাইবার মতো অবকাশও নন্দা দেয়নি তাকে। নন্দা নিজের কথা রাখলেও অনুভব নিজের কথা রাখতে পারেনি। নন্দা চলে যাওয়া সে মেনে নিতে পারেনি। নিজের মনকে বুঝিয়েছিল সে নন্দার প্রেমে পড়বে না। জীবিত নন্দাকে অনুভব ভালোবাসেনি, কিন্তু মৃত নন্দাকে অনুভব ভালোবেসেছে। হারিয়ে শিখেছে অনুভব। পদে পদে নন্দার অনুপস্থিতি টের পেয়েছে সে। মোহিনীর সাথে সংসার করেছে, কিন্তু 3 বছরের নন্দার সংসারেই তার মন পড়েছিল। অনুভব বুঝেছিল নন্দা তার আত্মার স্বত্বাধিকারী ছিল। যেই নন্দাকে সে অবহেলা করেছিল সেই নন্দাকেই আজ সে ভালোবাসে। তবে বড্ড দেরি করে ফেলেছে অনুভব, বড্ড দেরি। নন্দা চলে যাওয়ার পর একটা রাতও শান্তিতে ঘুমোয়নি অনুভব। নন্দা নিজের সমস্ত স্মৃতি নিয়েই ঘর ছেড়েছিল, তাই নন্দাকে একটু অনুভব করার মতো কিচ্ছু ছিল না অনুভবের কাছে। কেউ শিখেও হারায়, কেউ কেউ হারিয়ে শেখে। সামঞ্জস্যহীন এই শেখার মাঝে একজনকে হতে হয় অবহেলার বকুল মালা, অন্যজন হয় সেই মালার স্বত্বাধিকারী, যে সতেজ মালার কদর না করে শুকনো মালায় স্মৃতিচারণ করে। সমাপ্ত।